প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। আসন্ন ডিপিএলে খেলবে না লেজেন্ডস অফ রূপগঞ্জ। দলটির স্বত্বাধিকারীর দাবি, চলমান পরিস্থিতিতে লিগে দল নামানোর যৌক্তিকতা নেই। বুলবুলকে পেতে আইসিসি আর কুয়েত ক্রিকেটের টানাটানি, পুরনো কর্মস্থলে ফিরতে পারেন বিসিবির সাবেক সভাপতি। বাংলাদেশ ক্রিকেটের গোড়াতেই সমস্যা, হারিয়ে যাচ্ছে প্রতিভা। মিনহাজুল আবেদিন গুরুত্ব দিচ্ছেন বয়সভিত্তিক ক্রিকেটে। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ ভারোত্তোলক মাবি আক্তার, নির্দোষ প্রমাণে আপিল করার সুযোগ পাবেন। নেইমারের পর মহাতারকা নেই ব্রাজিলে, আধুনিক ফুটবলের সাথে তাল মেলাতে না পারায় কারণ বলছেন কিংবদন্তি রোমারিও। শুনছিলেন, এবার বিস্তারিত। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নিতেই সব শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখে ঘরোয়া ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিসিবির প্রতি আস্থা ফেরায়। তবে ব্যতিক্রম লেজেন্ডস অফ রূপগঞ্জ। দলটির স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল জানিয়েছেন, দেশের ক্রিকেটের যে পরিস্থিতি তাতে দল নামানোর যৌক্তিকতা নেই। বাদল স্টার প্লেয়ের সঙ্গে কথা বলেছেন দেশের ক্রিকেট নিয়েও। তার মন্তব্য, রাজনৈতিক কারণে সাকিবের দেশে ফেরা প্রায় অসম্ভব। টিম করে মাঠে নামানো আমার মনে হয় যৌক্তিক মনে করছি না, এবং আমি ক্রিকেটে থাকবো কি থাকবো না ভবিষ্যতে বলতে পারবো। দেশের ঘরোয়া ক্রিকেটে চলা অস্থিরতায় স্বস্তি ফিরিয়েছিল অ্যাডহক কমিটির ওপর ক্লাবগুলোর আস্থা ফেরায়, যার ফলশ্রুতি চলতি মাসেই মাঠে গড়াতে চলেছে বিসিএল এর লঙ্গার ভার্সন এবং পরের মাসে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ঢাকা প্রিমিয়ার লিগ, যেখানে গেল 11 বছর দারুণ দল বানিয়ে চমক দিয়েছিল ঢাকার ক্লাব লেজেন্ডস অব রূপগঞ্জ। সাকিব, মাশরাফি কিংবা সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররাও বসেছেন ক্লাবটির ডাগআউটে, খেলেছেন জয়ের নেশায়। সেই রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল জানালেন, ক্রিকেটের সাম্প্রতিক চিত্র দেখে আসন্ন ডিপিএলে দল না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপনি দেখেছেন আমরা সবসময় একটা চ্যাম্পিয়ন টিম করি, বাট যেভাবে ক্রিকেট চলতেছে, যেভাবে আমরা ক্রিকেটটাকে দেখতে চাই, সেভাবে এত বড় বাজেটের টিম করে মাঠে নামানো আমার মনে হয় যৌক্তিক মনে করছি না, এবং আমি ক্রিকেটে থাকবো কি থাকবো না ভবিষ্যতে বলতে পারবো। গেল 12 বছরে সাকিবের বানানো পথ ধরে কোনো ক্রিকেটার না আসায় কমেছে ক্রিকেটের বাণিজ্য, যে কারণেই কি ক্রিকেটের প্রতি এত বিরাগ। তবে এই সংগঠক মনে করেন, এমন চলতে থাকলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎটা যে অন্ধকার। বাংলাদেশ ক্রিকেট একটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। আপনি দেখেছেন যে একটা প্লেয়ার 12 বছর নাম্বার 1 ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কিং ছিল, এখন কিন্তু ওই লেভেলের ক্রিকেটার নাই। তো এই হিসাবে আপনি যদি বলেন যে হ্যাঁ, ব্র্যান্ডিংয়ে তো একটু এফেক্ট করেছে, এবং আমার মনে হয় যে ভবিষ্যতেও আমাদের লোকালিও ক্রিকেটারদের ব্র্যান্ডের ভ্যালু কমে যাচ্ছে, এবং আমরা ঠিকভাবে সঠিক পথে নাই, সেটারই আমরা ফল ভোগ করছি। দেশে সাকিবের ফেরা না ফেরার চিত্রটাও স্পষ্ট করেছেন বাদল, যে সাকিবকে গেল বছর চেয়েছিলেন রূপগঞ্জে, তবে রাজনৈতিক কারণে বিষয়টিকে এখন প্রায় অসম্ভব মনে করছেন তিনি। ক্রিকেটের জন্য তাকে দরকার, বাট যে অ্যাজ এ রাজনীতিবিদ ওকে তো আমরা জানেন আপনারা, আমরা ওই দলকে এই সরকার নিষিদ্ধ করেছে। ওই আশাটা টাফ হবে আমার ধারণা। ওর সব কিছু উতরিয়ে তাকে বাংলাদেশে আসাটা আমার মনে হয় না, খুব এটার একটা কঠিন বধুর একটা পথ পাড়ি দিতে হবে তাকে। সব শঙ্কা কাটিয়ে যখন ঘরোয়া ক্রিকেট দেখেছিল আলোর মুখ, তখন রূপগঞ্জের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই দেশের ক্রিকেটে ফেলবে বড় প্রভাব। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি সভাপতি দায়িত্ব শেষে আমিনুল ইসলাম বুলবুলের গন্তব্য কোথায়? জানা গেছে, বুলবুলকে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পেতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে কুয়েত ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর, পুরনো কর্মস্থল আইসিসিতেই ফিরে যাচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সব ঠিক থাকলে 1 আগস্ট সেখানে যোগদান করবেন তিনি। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সাবেক কিংবদন্তি। এই ক্রিকেটারের প্রস্থানের প্রক্রিয়া আরও মসৃণ হতে পারত কিনা, কিংবা তিনি নিজে এর জন্য কতটুকু দায়ী,
তা নিয়ে তর্ক হতেই পারে, তবে বাস্তবতা দেশের ক্রিকেটে শেষ হয়েছে বুলবুল অধ্যায়। মাঝে খবর রটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তবে তিনি নিজে আপাতত সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। যদিও এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বুলবুলের সখ্যতার খবর তো সবারই জানা। চলতি মাসের 18 থেকে 20 তারিখ থাইল্যান্ডে বসবে এসিসির বিশেষ সভা। বাংলাদেশ থেকে যেখানে প্রতিনিধিত্ব করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। ইতোমধ্যে ভিসার জন্য আবেদনও করেছেন তিনি। সব কাজ সামলাতে পারলে সে সভায় যোগ দিতে পারেন বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও। যদিও জানা গেছে সে সম্ভাবনা ক্ষীণ, তবে সে সময় আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত থাকবেন থাইল্যান্ডে, যোগ দিতে পারেন এসিসির সেই সভাতেও। বিসিবির সঙ্গে কাটআপের পর খুব একটা দিন বেকার থাকতে হচ্ছে না টাইগার ক্রিকেটের সাবেক এই অধিনায়ককে। এরই মধ্যে বুলবুলকে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পেতে চেয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে কুয়েত ক্রিকেট বোর্ড। পিছিয়ে পড়া এশিয়ান ক্রিকেটের উন্নয়নে তার অবদানের কথা তো সবারই জানা, তবে বুলবুল নিজে শুধু কুয়েত ক্রিকেটের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। সূত্রের খবর, তাই তো পুরনো চাকরি আইসিসিতেই যোগদান করছেন আমিনুল ইসলাম বুলবুল। যখন তিনি আইসিসির চাকরি ছেড়ে দিয়ে বিসিবিতে যোগদান করেছিলেন তখন নাকি চুক্তিও ছিল তেমনটাই, তবে এখনই নয়, জানা গেছে আগস্টের 1 তারিখ যেখানে জয়েন করবেন তিনি। থাইল্যান্ড থেকে পরিবারের কাছে সরাসরি অস্ট্রেলিয়ায় যাবেন আমিনুল ইসলাম বুলবুল। মাহবুব রিমন, স্টার নিউজ। বাংলাদেশ ক্রিকেটের গোড়াতেই সমস্যা, প্রতিভা থাকলেও হারিয়ে যাচ্ছে অনেক খেলোয়াড়, বেসিকেও ঘাটতি স্পষ্ট। তাই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু গুরুত্ব দিচ্ছেন বয়সভিত্তিক ক্রিকেটে। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। বাংলায় জনপ্রিয় একটি বাগধারা আছে, গোড়ায় গলদ বা কোনো কাজের শুরুতেই ভুল, যা শেষ পর্যন্ত ঠিক করা বেশ কঠিন। এমন শুরুর ভুলেই ভুগছে বাংলাদেশের ক্রিকেট। বিশ্বমঞ্চে নেই তেমন কোনো সাফল্য, দলে নেই বড় কোনো স্টার, জাতীয় দলে সুযোগ পেয়েও হারিয়ে গেছে অসংখ্য প্রতিভা। অনেক ক্ষেত্রেই ফুটে উঠেছে ক্রিকেটারদের বেসিকের সমস্যা। হয়তো এমন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। তাই তামিমের বোর্ডে তার নতুন দায়িত্ব যখন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের, তখন তার গুরুত্বের জায়গায় এইচপি ক্রিকেট। এই জায়গাটা আমাদের এইচপিতে আরও একটু জোর দিতে হবে, কারণ এইচপি হলো এমন একটা জায়গা যেখান থেকে খেলোয়াড়দের পুরোপুরি তৈরি করা হয় ইন্টারন্যাশনাল লেভেলের জন্য। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা এখন আলোচনা করছি, আমাদের বর্তমান প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে, হাই পারফরমেন্সকে আরও কেমনে আরও মানে খুব ভালো মতো যাতে এটাকে রান করা যায় এবং ভালো স্পেশালিস্ট কোচগুলিকে ইনভলভ করা যায় এখানে, কারণ এখান থেকেই কিন্তু এই আগামী দিনে ক্রিকেটাররা পাইপলাইনে আসবে। 17 এপ্রিল থেকে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড সিরিজ। তবে টাইগারদের টপ, মিডল আর লোয়ার অর্ডারে সমস্যা দেখছেন নান্নু। সেই সঙ্গে খেলোয়াড়দের আরও বেশি সুযোগ দেওয়ার আহ্বান তার। টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন বা লোয়ার অর্ডার বলেন, সব কিছুই কিন্তু আপনাকে তৈরি করতে হয় খেলোয়াড় কিন্তু আপনার ডোমেস্টিক। এখানে কিন্তু আমাদের হাই পারফরমেন্স ইউনিট আছে, আমাদের এই টিমের টাইগার্স ক্রিকেটে আছে, নার্সিং করা হয় কোচদের নিয়ে, সেভাবে কিন্তু ডেভেলপ করতে হয় এবং প্লেয়ারদেরকে কিন্তু পারফরমেন্সটা তখন ডোমেস্টিক ক্রিকেটে দেখতে হয়, কে কোন জায়গায় কোন পজিশনে কতটুকু ভালো করতে পারবে, ওই যে ডেভেলপের জায়গা। তারপরে ইন্টারন্যাশনাল এরিনায় আপনি ওই খেলোয়াড়কে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা ইনিংস তো দেখতে হবে যে ওই প্লেয়ারটা কেমন করে, তারপর স্ট্যাবলিশমেন্টের যে প্রশ্নটা আসে। 15 তারিখ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড। বৃষ্টি ও মাঠ সমস্যার কারণে এবারের আসর হবে 50 ওভারের ফরম্যাটে। ডিপিএল নিয়েও কেটেছে শঙ্কা, 4 মে থেকে মাঠে গড়াবে খেলা। গোড়ায় গলদ ঠিক করতে যেন উঠে পড়ে লেগেছে তামিমের বোর্ড। কেএম সনি, স্টার নিউজ। পাকিস্তান সুপার লিগ খেলে রোববার সকালে দেশে ফিরেছেন মুস্তাফিজ, ইমন, তামিমরা। তবে একদিন করে এনওসি বাড়ানো হয়েছে শরীফুল নাহিদের। নিউজিল্যান্ড সিরিজের জন্য ন্যাশনাল ডিউটিতে ফেরার আগে পিএসএলে কে কেমন পারফর্ম করলেন পরিসংখ্যান ঘেটে জানাচ্ছেন তানজিম ঐশী। পিএসএল ডিউটি অফ, ন্যাশনাল ডিউটি অন। 4 দিন বাদেই ঘরের মাটিতে শুরু নিউজিল্যান্ড সিরিজ। পাকিস্তান সুপার লিগ মাতিয়ে রবিবার সকাল সকাল দেশে ফিরেছেন মুস্তাফিজ, ইমন, নাহিদরা। নিউজিল্যান্ড সিরিজের কারণে পারভেজ হোসেন, ইমন বাদে বাকিদের এনওসি ছিল 12 এপ্রিল পর্যন্ত।
তবে কাঁধের ইনজুরিতে বাকি 5 জনের সাথে ফিরেছেন ইমনও। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে মাঠে নামার আগে পিএসএলই ছিল 6 ক্রিকেটারের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। কে কেমন পারফর্ম করলেন চলুন জেনে নেওয়া যাক। এবারের আসরে জেনুইন ব্যাটার হিসেবে খেলতে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন। দুর্ভাগ্যজনকভাবে নতুন অভিজ্ঞতা হলেও পেশোয়ার জালমিতে তামিমের অভিষেক হয়নি, আর ইনজুরিতে পড়ার আগে ইমন খেলেছেন 3 ম্যাচ। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম 2টায় ভালো না করতে পারলেও মুলতান সুলতানসের বিপক্ষে মাত্র 19 বলেই করেছেন 45 রান। চোটে না পড়লে হয়তো খেলতে পারতেন আরও কয়েকটা দারুণ ইনিংস। গেলবার দারুণ খেলা লেগ স্পিনার রিশাদ হোসেনের এবারের আসরটা তেমন ভালো যায়নি। রাওয়ালপিন্ডিজের হয়ে সুযোগ পেয়েছেন 4 ম্যাচে, প্রায় প্রতিটা ম্যাচেই ছিলেন খানিকটা খরুচে। ইকোনমি 11-র বেশি নিয়েছেন 2 উইকেট। তবে নিউজিল্যান্ড সিরিজেই ঘুরে দাঁড়ানোর আশা। অবশ্য 3 পেসারের দিকেই নজরটা সবচেয়ে বেশি ছিল। 3 জনই কম বেশি প্রশংসা পেয়েছেন, বিশেষ করে নাহিদ রানা। 5 ম্যাচে লাহোরের মোস্তাফিজুর রহমানের উইকেট 6টা। এখন পর্যন্ত হাইস্ট উইকেট টেকারদের মধ্যে আছেন 8 নম্বরে। অপরদিকে টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সেরা ইকোনমি আর সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড নাহিদ রানার। 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। 4 ম্যাচে 2 উইকেট নেওয়া শরীফুল ইসলামও পেয়েছেন প্রশংসা। পিএসএল ডিউটি শেষে এবার ন্যাশনাল ডিউটিতে মন দেওয়ার পালা। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় ধাপে দাফিজের আবারও লাহোরে খেলার কথা রয়েছে। তানজিম ঐশী, স্টার নিউজ। মিস্টার চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস দেশের গণ্ডি পেরিয়ে ফ্রাঞ্চাইজি লিগেও তুলছেন গতির ঝড়। বলছি আওয়ার ভেরি ওন নাহিদ রানার কথা। শুধুই কি গতি, সেই সাথে বলের নিয়ন্ত্রণটাও রাখছেন নিজের হাতে। জিপি ডুমিনিতো নাহিদ রানাকে দেখছেন সব ফরম্যাটে ছড়ি ঘুরাতে। গতির ঝড়, বাউন্সারে হুঙ্কার, বলের নিয়ন্ত্রণ, আর কি চায় একজন পেসারের, সবই আছে নাহিদ রানাতে। তাই তো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও উঠছেন আওয়ার ভেরি ওন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়েছেন, গিয়েই করেছেন বাজিমাত। মাত্র 3 ম্যাচ খেলে চোখে সর্ষে ফুল দেখিয়েছেন ব্যাটারদের। কেউ গতির সাথে তাল মিলাতে পারছেন না, কেউ শরীর সরিয়ে নিতে পারছেন না, আবার কারো স্ট্যাম্প যাচ্ছে উড়ে। তাতে অবশ্য নির্বিকার নাহিদ রানা। উল্লাসে গর্জনে নয়, নিজের গতি দিয়েই দিচ্ছেন সব বার্তা। 6 ফিট 5 ইঞ্চি লম্বা, রেকর্ড 152 গতির বল, বয়সটা সবে 23। সামনে পড়ে আছে খোলা আসমান, লাল সবুজ পতাকাটা নাহিদ আপনিই উড়ান। সাউথ আফ্রিকান জিপি ডুমিনি নাহিদ রানাকে নিয়ে আরেক কাঠি সরেশ। গতি আর বলের নিয়ন্ত্রণে ব্যাটারদের জন্য হুমকি হবেন নাহিদ, দিয়ে রেখেছেন সেই বার্তা। শুধু তাই নয়, সব ফরম্যাটে নাহিদ রানার উপর চোখ রাখার বার্তা দিয়ে রেখেছেন সাবেকেই ব্যাটার। নাহিদ অসাধারণ পারফর্ম করছে। এই গতিতে সে যে নিয়ন্ত্রণ দেখাচ্ছে তা সত্যিই বিশেষ কিছু। এই গতি ও নির্ভুলতা নিয়ে সে সব ফরম্যাটেই ব্যাটারদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। পিএসএল এর প্রথম খেলতে গিয়েই বাজিমাত করেছেন নাহিদ, গড়েছেন রেকর্ডও। 3 ম্যাচে 5 উইকেট নিয়ে সেরা 10-এ আছেন। 1 ম্যাচে মাত্র 7 রান খরচায় নিয়েছেন 3 উইকেট, যা পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা। এখনও পর্যন্ত 5.20 ইকোনমিতে বল করেছেন, যা এবারের আসরের সবচাইতে ইকোনমিক্যাল। গতি দিয়েই নজর কাড়া ক্যারিয়ার শুরু করেছিলেন নাহিদ। সেই গতিতে কোনো কম্প্রোমাইজ করতে চান না, নিজেই জানিয়েছিলেন। সেই সাথে ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণেও করছেন উন্নতি। ইনজুরি মুক্ত নাহিদ রানা সেরাদের একজন হবেন, সেই বার্তা তো দিচ্ছেন এখন থেকেই। মামুনুর রশিদ, স্টার নিউজ। 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। নিষিদ্ধ ঔষধ গ্রহণের অভিযোগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অর্গানাইজেশন তাকে সকল প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এখন নিজেকে নির্দোষ করার প্রমাণে আপিল করার সুযোগ আছে মাবিয়ার হাতে। বিস্তারিত রিপোর্টে। যে ছবিটা আপনার হৃদয়ে জায়গা করে আছে, এটা সেই ছবি। 2016 সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ভারোত্তোলনে প্রথমবার স্বর্ণ জয়ের পর এমনভাবেই কেঁদেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। পরপর 2বার এসএ গেমসে স্বর্ণ জয় বাংলাদেশের এই কৃতি ভারোত্তোলকের ঝুলিতে, কিন্তু তার এই আলো ঝলমলে আকাশ ছেয়ে গেল ডোপিং কেলেঙ্কারিতে। 2 বছরের জন্য সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হলেন এই স্বর্ণকন্যা মাবিয়া।
ওয়েট লিফটিংয়ের জন্য কি আছে, এটা খেতে পারবেন কি খেতে পারবেন না, এরকম সেমিনার কখনোই কিছু হয়নি। কিন্তু আমি যে ওষুধটা এখন ধরা পড়ছে এটা হচ্ছে ওয়েট লিফটিংয়ের জন্য এই ওষুধটা খাওয়া নিষেধ। হ্যাঁ, অতিরিক্ত পানি কমানোর ওষুধটা খাওয়া নিষেধ। তো এটা তো ভাই আমি পার্সোনালি জানতাম না। টিমের সঙ্গে যে ডক্টররা যান গেমসে, তারা কোনোদিন ফিল্ডে এসে আমাদের চেক করে না এবং আমাদের ব্যাকগ্রাউন্ডসি, মেডিকেল ব্যাকগ্রাউন্ডসি ওনারা জানেনও না। গেল বছর নভেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে ঢাকায় মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ফুরোসেমাইড ও ক্যানরনের উপস্থিতি পাওয়া যায়। সাউথ এশিয়ান রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অর্গানাইজেশন ওয়াডা তার প্রতি এই নিষেধাজ্ঞা জারি করেছে। যদি আমার শাস্তির জন্য এটা ডেঞ্জার হয় তাহলে আমি ডেফিনেটলি আপিলে যাব না। এবং আমার আরেকটা অপশন আছে, ওনাদের সঙ্গে আলোচনা করার পর আমি মেডিকেল কমিটি যারা আমাকে নোটিস করেছেন তাদের কাছে একটা আপিল করা যে আমার শাস্তি মার্সির জন্য, এই একটা অপশন আমার কাছে আছে, আমি সেটাও অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার বৈঠক না হয় আমি কিছুই বলতে পারছি। কিন্তু মাবিয়া বলছেন তিনি ইনজুরি নিরাময়ে ডাক্তারের পরামর্শেই গ্রহণ করেছেন ঔষধ। সামনে কমনওয়েলথ, এশিয়ান এবং এসএ গেমসের মতো বড় 3 আসর, যেখানে খেলোয়াড় হিসেবে মাবিয়ার নামও রয়েছে কয়েক জায়গায়। তবে এখন কি ব্যবস্থা নেবে বিওএ? সর্বনিম্নটাই তাকে তারা পানিশমেন্ট দিয়েছে। আপিল করার সুযোগ আছে, সে আপিল করতে পারবে। আপিল করলে পরে হয়তো নতুন কিছু হয়তো আসলেও আসতে পারে। আমরা কিন্তু বাই দা বুক যাই না অলিম্পিক, আমাদের একটা নিজস্ব রিলেশন থাকে। আমরা তো বলি যে অলিম্পিক একটা ফ্যামিলি, তো সেই জন্য আমাদের একটা রিলেশন থাকে। তো সেই অনুযায়ী তো আমরা তার জন্য কথা বলবো এবং মানে বিগত দিনেও আমরা তার জন্য কথা বলেছি। 2012 সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার ঝুলিতে আছে আন্তর্জাতিক 5টি স্বর্ণ। এমন দৃঢ়চেতা মাবিয়া নিশ্চয়ই হাল ছেড়ে দেবেন না কখনোই। ফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। দিনাজপুরের তরুণ ফুটবলার ফাহিম চিরির বন্দর উপজেলা থেকে উঠে এসে জয় করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয়। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে করেছেন নজর কাড়া পারফরমেন্স, দলকে জিতিয়েছেন শিরোপা। তার হার না মানা গল্প এখন দিনাজপুরের খুদে ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। দিনাজপুর থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দিনাজপুরের চিরির বন্দর উপজেলার আব্দুল রিয়াদ ফাহিম। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ড্রয়ের নায়ক ছিলেন তিনি, আর ফাইনালে ম্যাচের টাইব্রেকারে তৃতীয় শটে নির্ভুল গোল করে দলকে এগিয়ে নেন এই তরুণ ফুটবলার। রিয়াদের এই সাফল্যে আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী। দোয়া করিবেন, সবাই দোয়া করিবেন আমার নাতি জানেন ও পরিবার উঠি করে দেখি পদ্মায় দেখি না আগে ভালোই লাগে। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশকে জয় এনে দেয়। ইনশাআল্লাহ আমি আমার ভাইয়ের প্রতি গর্বিত। স্থানীয় খেলোয়াড়দের বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ ও মানসম্পন্ন সরঞ্জাম পেলে এখান থেকে আরো অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। রিয়াদ এই মাঠ থেকে খেলছে, এই মাঠ থেকে খেলে আন্ডার-20 ইন্ডিয়ার বিপক্ষে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের একটা গর্বের বিষয়। প্র্যাকটিসের যে সরঞ্জামগুলো এগুলো আমাদের অনেক অভাব, এগুলো যদি আরো থাকতো অথবা আরো ভালো কিছু আমি আশা করতাম ইনশাল্লাহ। সুযোগ সুবিধা বাড়ানো গেলে জেলা থেকে জাতীয় পর্যায়ে আরো দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে মনে করছেন জেলা ফুটবল দলের হেড কোচ আবু হোসেন দুলাল। সরকার যদি আমাদেরকে সজাগ দৃষ্টিতে তাকায়, আমার দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল খেলোয়াড়দেরকে আনে ক্যাম্পের ব্যবস্থা করা হয়, তা ইনশাল্লাহ আমার এই দিনাজপুরে আরো অনেক ভালো খেলোয়াড় বাইর হবে, যারা জাতীয় দলে এবং ঢাকার বিভিন্ন বড় বড় ক্লাবে তারা অংশগ্রহণ করতে পারবে। রিয়াদের ফুটবল যাত্রা শুরুটা ছিল একেবারে স্থানীয় মাঠ থেকে। ভালো মানের কোচিং বা আধুনিক সরঞ্জাম ছাড়াই নিজের অদম্য পরিশ্রম আর ইচ্ছা শক্তির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজেকে। স্কুল পর্যায়ের খেলাগুলো হয়, স্কুল পর্যায়ের খেলাগুলো থেকে সবাই আর কি সবার নজরে পড়ি। তারপরে এখানে আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর, এই বড় ভাইরা খেলতেছিল। আমার ফার্স্ট ক্লাব যেটা আর কি ইসামতি জনতা পাঠাগার ক্লাব, ওইখান থেকে আমার ওঠা, ওইখান থেকে আমি বল লাথি দেওয়া শিখি। বর্তমানে ঢাকা আবাহনী ক্লাবের হয়ে খেলছেন রিয়াদ। স্বপ্ন দেখেন দেশের বাইরের ক্লাবে খেলার। এই তরুণের গল্প শুধু একটা জয়ের নয়, একটা অসম্ভবকে সম্ভব করার গল্প। ফাহিম প্রমাণ করেছেন স্বপ্ন, পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে কোনো অভাবই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। টানা 3 বিশ্বকাপে ব্রাজিলের 10 নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন নেইমার জুনিয়র। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের হাল ধরার মতো ফুটবলার সেভাবে তৈরি হয়নি। সেলেসাওদের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও মনে করছেন আধুনিক ফুটবলের সাথে তাল মেলাতে না পারায় তারকার অভাব ব্রাজিলে।
1998 ও 2002 ব্রাজিলের 10 নম্বর জার্সি পরতেন রিভালদো। 2006 সালে সেই জার্সি ওঠে রোনালদিনিওর গায়ে। 2010 বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার 10 জার্সি গায়ে মাঠ মাতান রিকার্দো কাকা। এরপর কেটে গেছে আরও 3টি বিশ্বকাপ, 2014, 2018 ও 2022। 3 বিশ্বকাপেই ব্রাজিলের 10 নম্বর জার্সি ছিল নেইমার জুনিয়রের দখলে। নেইমার যতদিন খেলেছেন সেলেসাওদের হয়ে, এই সময়টাতে নেইমারকে টপকে ব্রাজিলের বড় তারকা হয়ে উঠতে পারেনি কেউই। দোরগোড়ায় এসে গেছে আরও একটি বিশ্বকাপ। দীর্ঘদিন থেকে নেইমার দলের বাইরে। বিশ্বকাপ খেলার জন্য শারীরিকভাবে শতভাগ ফিট নন তিনি। তবুও ব্রাজিল ফ্যানরা মনে করছেন এখনও ব্রাজিলের 10 নম্বর জার্সির ভার বহন করতে পারেন কেবল নেইমারই। ব্রাজিলের খেলা চলাকালীন গ্যালারি থেকে ভেসে আসে নেইমার নেইমার ধ্বনি। একসময় যে ব্রাজিল ছিল তারকার ছড়াছড়ি, সেই ব্রাজিলের এমন কি হলো? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাম্প্রতিক পারফরমেন্সও হতাশাজনক। উত্তরটা দিয়েছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও। 1994 বিশ্বকাপ জয়ী তারকা আক্ষেপ করে বলেন, ব্রাজিল এখন আর 15 বা 20 বছর আগের মতো তারকা তৈরি করতে পারে না। আগের মতো ব্যালন দরের জন্য লড়াই করার মতো খেলোয়াড়ও নেই। ব্রাজিলের ফুটবল জৌলস হারিয়ে যাওয়ার পেছনে 2টি কারণ ব্যাখ্যা করেছেন রোমারিও। প্রথমত, হারিয়ে যাচ্ছে স্ট্রিট সকার বা গলির ফুটবল। ব্রাজিলিয়ানদের একসময় শৈশব কাটত গলিতে ফুটবল খেলে। বস্তিতে বড় হওয়া শিশুদের ফুটবলের হাতেখড়ি হতো গলিতে। এমন কথাও প্রচলিত ছিল, ব্রাজিলের গলিতেই তৈরি হতো ফুটবলার। কিন্তু আধুনিক ফুটবলে একাডেমি নির্ভর কাঠামোয় সেই স্বাভাবিক প্রতিভা আর বিকাশিত হচ্ছে না। খেলোয়াড়দের স্বাভাবিক সৃষ্টিশীলতা ও সহজাত মেধাকে নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় কারণ, বদলে গেছে ফুটবলের ধরন। আধুনিক ফুটবলে শৈল্পিক ফুটবলের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শারীরিক শক্তি ও গতি। ফলে ব্রাজিলের ঐতিহ্যবাহী শৈল্পিক ফুটবল হারিয়ে যাচ্ছে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। ইউরোপের শীর্ষ লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। লা লিগায় রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে 9 পয়েন্ট এগিয়ে এখন বার্সেলোনা। অন্যদিকে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ 54 বছর পর বুন্দেসলিগায় গড়েছে গোলের নতুন রেকর্ড। ইপিএলে আর্সেনাল হারে শিরোপার রেস জমে তুলেছে ম্যান সিটি। তবে ফুলহ্যামকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখল লিভারপুল। ইউরোপের ফুটবলের দারুণ এক রাত, 3 লিগে 3 গল্প। লা লিগায় শিরোপার দৌড়ে আরও এগিয়ে বার্সেলোনা। বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ লিখল নয়া ইতিহাস। আর প্রিমিয়ার লিগে লিভারপুল বাঁচিয়ে রাখল স্বপ্ন। লা লিগায় কাতালান ডার্বিতে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে স্পানিওলকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। 25 মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ফেরান তোরেসের জোড়া গোলে এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে 1 গোল শোধ করলেও শেষ দিকে লামিন ইয়ামাল আর মার্কাস রাশফোর্ডের 2 গোলে নিশ্চিত হয় বড় জয়। এই গোলে 31 ম্যাচে 79 পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে 70 পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ফুলহ্যামকে 2-0 গোলে হারিয়েছে অলরেডরা। 36 মিনিটে তরুণ রিও এনগুমোহা গোল করে এগিয়ে দেন দলকে। আর 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। 32 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে লিভারপুল এখন টেবিলের 5-এ। শীর্ষ 5-এ থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার জন্য শক্ত অবস্থানে থাকলো তারা। আর বুন্ডেসলিগায় ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ভেঙে দিয়েছে 1971-72 মৌসুমের 101 গোলের রেকর্ড। ম্যাচের 53 মিনিটেই লিওন গোরেস্কার পা থেকে আসে এই মৌসুমে দলের 102তম গোল, নতুন মাইল ফলক। গার্ড মুলারদের সেই ঐতিহাসিক দলকে ছাড়িয়ে নতুন উচ্চতায় এখন কেইন মুসিয়ালাদের বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ পর্যন্ত আরও 3টা গোল হয়েছে। সেন্ট পাউলি হেরেছে 5-0 গোলে। 29 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটা এখন 35তম লিগ শিরোপার আরও কাছে। তানজিম মসিদ, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।